দুদু ভাই, ভাই তো আমরা তো ওই মব সংস্কৃতির সঙ্গে ওই অন্তর্বর্তী সরকারের সময় থেকে আমরা পরিচিত হলাম বাংলাদেশে। এর আগেও ছিল অল্প, বাট এখন তো ব্যাপকভাবে। তখন হ্যাঁ অল্প, তারপরে এখন আবার না, এটা সে বলতে- মহামারীর রূপ নিছে। জি, তো কেন? বিশেষত গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তরুণরা আমরা যাদেরকে প্রশংসা করেছি, মাথায় তুলে রেখেছি, এখনো আমরা মনে করি এই এই ছেলেগুলো এই নেতৃত্ব দিয়ে জাতিকে সেই সময় কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে জাতিকে মুক্ত করার একটা বিশাল ভূমিকা পালন করেছে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা যেটা আমার কাছে মনে হয়েছে যে সম্ভাবনাময় একটি আগামী দিনের নেতৃত্ব আমরা মানে লোভের কাছে মানে আত্মসমর্পণ করা, ধ্বংস হয়ে যাওয়া। মধ্যে আপনি তো নিজেও ছাত্র আন্দোলনে একসময় ছিলেন। 70-র মানে 69-এর গণঅভ্যুত্থানের পরে ওই সময় যারা ছাত্র আন্দোলনে বা ইয়েতে নেতৃত্ব দিয়েছিল গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে, পরবর্তী সময় তারা জাতীয় নেতা হিসাবে জাতীয় রাজনীতিতে ভূমিকা পালন করেছে। ঠিক তেমনি 90-এও যারা গণঅভ্যুত্থানে ছিল জি, তারাও কম বেশি, আমি নিজেও সেখান থেকে উঠে আসা, ভূমিকা পালন করেছে। হয়তো এক একটা প্রশ্ন তোলা যাবে না তা না, কিন্তু ব্যাপক অর্থে সেই ফোর্সটাই পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে। ঠিক তেমনি 24-এর গণঅভ্যুত্থানের পর আমি যেমন প্রত্যাশা করেছিলাম, অন্যরা প্রত্যাশা করেছিল, কিন্তু এরা লোভের কাছে শুধু আত্মসমর্পণ করেনি, খুব কম সময়ের ভিতরে তারা মানে নিজেদেরকে নিজেরাই ধ্বংস, আমার বিবেচনায় ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছিল। না, আপনি কি মনে করেন না যে যদি তাদেরকে মন্ত্রিসভায় না নেওয়া হতো, অর্থাৎ উপদেষ্টা পরিষদে না নেওয়া হতো, তাহলে এই বিপর্যয়কর পরিস্থিতি এটা একটা মানে ওইদিকে ঠেলে দেওয়া, মানে বিলাস বৈভব, স্কুলের ছেলে কলেজের ছেলেরা যখন ওই জায়গায় গিয়ে বসে যায় এবং সেই সুযোগটা আবার মানে জগৎ বিখ্যাত ব্যক্তি করে দেয়, তখন এর থেকে বড় ট্র্যাজেডি আর নাই। সেই যে কোনো গণঅভ্যুত্থান আর লড়াই সংগ্রামের পরে জাতীয় নেতৃত্ব পর্যায়ে যারা এসছেন তারা কিন্তু ছাত্রদেরকে আবার ক্লাসরুমে আবার শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার, আমাদের সময়ও এই কথা বলা হয়েছে এবং সেটি তারা শিরোধার্য করে গেছেও। দু চারটে ঘটনা এই ক্ষেত্রে মবের প্রসঙ্গে, এই জন্যে আমি এই প্রসঙ্গগুলো নিয়ে আসলাম। যেই প্রতিষ্ঠানে গেলে অর্থ পাওয়া যাবে, যার কাছ থেকে পয়সা পাওয়া যাবে, তাকে একটা ট্যাগ দিয়ে এমন একটা বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা করেছে, সে বাধ্যে পারলে বাড়ি লিখে বউ লিখে দেয়, এমন পরিস্থিতি সেই সময় তৈরি হয়েছিল। কে যেন কোথায় আমি পড়লাম, ইউটিউব বা কোনো জায়গায় দেখলাম, ওই সময় একজন আন্দোলনের নেতৃত্বদানকারী, এখন একটি দলের মুখপত্র, এত কম সময়ের ভিতরে সে এত বিপুল অর্থের মালিক হয়েছে। মানে এটা আমার সম্ভবত পত্রিকাতেও আসছে যে এটা আনএক্সপেক্টেড, এটা চিন্তা করা যায় না। আমরা ছাত্র আন্দোলন করেছি, কিন্তু ওই মবটা হচ্ছে টাকা অর্জন, সম্পত্তির দখল এবং মানুষকে চাপে রেখে মানে নিজের কার্য উদ্ধার করা, ওই জায়গায় এটি এস্টাবলিশমেন্ট হিসেবে। এবং এটার পিছনে ওই ভদ্রলোক যার কথা বললাম, যে মন্ত্রী বানিয়ে, মন্ত্রী মানে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা বানিয়ে এদেরকে ব্যবহার করে সে 30 দিনে 90 দিনের শাসনটাকে 18 মাসে নিয়ে গেছে। এটা এক্সাম্পল তো আমাদের দেশেই ছিল 90-এর গণঅভ্যুত্থানের পরে, যাকে সবাই মিলে নিয়ে আসছিল, তিনি জাস্টিস শাহাবুদ্দিন সাহেব শর্তাধীনে আসছিলেন যে তিনি আবার ফেরত যাবেন তার জায়গায়, এবং 90 দিনের মধ্যে তিনি নির্বাচন করে চলে গেছিলেন। এত বাহানা তিনি করেননি, ইনিও আসতে চাননি। শর্তটা হচ্ছে আমি 5 বছর থাকবো, 90 দিনে ইলেকশন করে যাব না, ব্যাপারটা এইরকম। তো একটা পর্যায়ে মানে শেষের দিকে আপনার বোধহয় স্মরণ আছে, উনি জাপানের সময় তখন বোধহয় ইয়েতে ছিল, সফরে ছিল, ফ্রান্সে ছিল। ফ্রান্সে বোধহয়, না ফ্রান্সে না, মানে শেষের দিকে, যে মানুষ আমাকে 50 বছর রাখতে চায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা জাপানে জাপানে পরে এসে 5 বছরেও কথাও বলছে। আমার কাছে মনে হয়েছে
রাজনীতি এবং মানুষের নৈতিকতা এবং এই ছাত্রদেরকে ধ্বংসের দিকে যে মানে 650 কোটি টাকা আমার কাছে মনে হয়েছে কর মওকুফ করে ক্ষমতা চেয়ারে বসে নিজের প্রতিষ্ঠানকে এই জিনিসগুলো আপনার সহজভাবে নেওয়াটা খুব কঠিন। কঠিন। আমি একটু আসি আপনার কাছ থেকে, গোলাম মাওলা রনি, আমি জানি আপনি এই বিষয়ে ভালো বলবেন। ব্যাপারটা কি আসলে এই সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে পড়লাম কেন, আর এখান থেকে আমরা বের হতে পারছি না কেন? এটা প্রথমত আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিতে চাচ্ছিলেন, যে আমরা যে অনেক সময় আকাশের চাঁদ দেখে কবিতা রচনা করি, গল্প লিখি এবং চাঁদের প্রেমে পড়ে নিজের ঘর সংসার ছেড়ে যাই। তো এই চাঁদ যে আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, এই 24-এর গণ অভ্যুত্থান না হলে আমরা কখনো সেটা বুঝতে পারতাম না। ফলে আমাদের এই শিক্ষাটা দরকার ছিল। মবের যে কথা বললেন, এটা আমি প্রথমে এই ঢাকা মেট্রোপলিটন পুলিশকে দিয়ে শুরু করি। রাইট, প্রথমে এটা দিয়ে শুরু করি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে ভদ্রলোক এখন যিনি আছেন ভারপ্রাপ্ত, আমার কাছে এই ভদ্রলোক হোক বা যাকে হোক না কেন, এই পদটি ঢাকা শহরে এই পদটি পার্মানেন্ট করা উচিত। এর কারণ হলো সাজ্জাদ সাহেবকে এখানে আনা হলো। সাজ্জাদ সাহেব তো রিটায়ার্ডে চলে গেছিলেন, বয়স্ক মানুষ, তাকে এনে এখানে বসানো হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতো একটা জায়গাতে আসলে দীর্ঘদিন যাবৎ সবচেয়ে চৌকস এবং যাদেরকে বলা হয় তেজি, তো একজন মানুষ রিটায়ার্ডে থাকলে হতাশায় ফ্রাস্ট্রেশন তার ভিতরে অনেক কিছু চলে আসে। তো তাকে দেওয়া হলো। তো তারপরে শেষের দিকে সে যখন একেবারে অ্যাক্টিভ হয়ে উঠলো, এবং মানে আমার কাছে যেটা মনে হয় যে আই এম মাস্ট গ্রেটফুল অ্যাজ এ বিএনপির একজন কর্মী হিসেবে, যে ওই দিন যদি সাজ্জাদ সাহেব লাঠি নিয়ে না নামতেন, ইনু সাহেবের বাসার সামনে যে মবটা হচ্ছিল ইলেকশনটা পিছিয়ে দেওয়ার জন্য, এবং সাজ্জাদ সাহেব সেই দিন নিজে গালাগালি করে লাঠি নিয়ে পুরো মবটাকে যদি ভেঙে না দিতেন, ইলেকশনটা হতো না। কিন্তু যেটাতে আমি দেখলাম যে নতুন সরকার আসার সাথে সাথে প্রথম যে কাজটা করলো, এই সাজ্জাদ সাহেবকে সেখান থেকে তাড়ানো হলো। আমি এটার কোনো রিজন বুঝতে পারি না। আমি ওই দিনই, আমি যেদিনই এই কাজটা করলো, আমি তো ফার্স্ট স্ট্যাটাস দিলাম যে আজকে একটা নতুন ইতিহাস রচিত হলো। আজকে যেভাবে ইনু সাহেবকে ঘেরাও করা হয়েছিল একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ইলেকশন হবে না, উনি যদি আর মাত্র আধা ঘন্টা 30 মিনিট সময় পেতেন, এই 30 মিনিট সময়ের মধ্যে সিদ্ধান্ত হয়ে যেত। কিন্তু এই সময় সাজ্জাদ সাহেব কী করলেন, সে ঘর থেকে চলে এলেন স্যান্ডেল পরে, গেঞ্জি পরে, শুক্রবার দিন নামাজের পরে এসে নিজে সেই মবটা ভেঙে দিলেন, কিন্তু তাকে তাড়িয়ে দেওয়া হলো। এরপর আরেকজন ভদ্রলোককে আনা হলো এখানে। তিনি দাড়িওয়ালা, বেশের দেখে সে ইরানিয়ান মনে হলো। খুব অল্প সময়ের মধ্যে তিনি থাকলেন, তারপর চলে গেলেন। আবার এই যে এখন এই নতুন যে ভদ্রলোক আসছে মিস্টার নজরুল, আমাদের বন্ধু মানুষ, কিন্তু এও দীর্ঘদিন বঞ্চিত, মানে আওয়ামী লীগের জমানাতে পুরো সময়টাতে বঞ্চিত। এখানে সে বোধহয় যুগ্ম কমিশনের ক্রাইম হিসেবে ছিলেন, সেও ভারপ্রাপ্ত আছে। তো এইরকম ভারপ্রাপ্ত দুর্বল লোক দিয়ে মব বন্ধ করা যাবে না। কেন যাবে না? আপনি দেখেন, যেটা দুদুভাই বললেন যে ক্রমবর্ধমান হারে, এটা আমি বলবো যে অনেকটা সুনামির মতো করে এই মবটা বাড়ছে। সিলেটের একটা ঘটনা দেখলাম, এক আসামিকে ধরা হয়েছে, তো থানা আক্রমণ করেছে মবকারীরা। থানা আক্রমণ করার পরে থানার এক পক্ষ গ্রিল ভাঙছে, আর এক পক্ষ সেই টিনের ছাদ, মানে থানার টিনের ছাদ, তারা টিনের ছাদের উপরে উঠে গেছে। উঠে নিজেরা লাফিয়ে টিনগুলো খুলে ফেলছে, থানার টিনগুলো খুলে ফেলছে। খুলে সেখান থেকে সেই আসামিকে ছিনিয়ে নিয়ে তারা চলে গেছে। সিলেটের ঘটনা। এরপর আপনি দেখেন গ্রাফিতি নিয়ে যে ঘটনাটা ঘটলো চট্টগ্রামে। তো সেখানে পুলিশ তো কিছুই করতে পারেনি, উল্টো যে মেয়র নির্দেশ দিয়েছিল, সেই মেয়র নিজে এসে নিজের হাতে গ্রাফিতি তাকে অঙ্কন করে এই মব তাকে সেটা ছেড়েছে। এরপর আপনি দেখেন গাজীপুরে যে ঘটনাটা ঘটছে, যে একজন ভাইস চ্যান্সেলরকে নিয়োগ করা নিয়ে, এখন পর্যন্ত সেই সমস্যাটা সমাধান হয়নি। এখানে পুলিশ কিচ্ছু করতে পারেনি, নাথিং। এর মধ্যে যে সমস্ত ঘটনা চলে আসছে, সেটা হলো অনেক এসপি সাহেব তারা নাকি লেনদেন করে বিভিন্ন জায়গায় পদপদবিতে গেছে, তারপরে আবার নির্দিষ্ট সময় পার না করার পরেই তাকে যখন আবার সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখন ওই টাকা পয়সার লেনদেন নিয়ে এগুলো আমাদের পাবলিকের মধ্যে সেই কাহিনীগুলো চলে আসছে। তো পুলিশ ইটসেলফ জুলাই আগস্ট বিপ্লবের সময় তাদের যে ট্রমা ছিল, সেই ট্রমার পরে তারা এখনও পর্যন্ত পোশাক পরিবর্তন করা, আবার নতুন করে পোশাক পরিবর্তন হবে, এর বাইরে তাদের যে মোরাল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো এখন পর্যন্ত হয়নি। বরং এখানে দলাদলি হঠাৎ করে রনি, মব কেন হয়? আচ্ছা, আমি ওখানে আসছি। তো সেই জায়গাগুলোতে পুলিশকে এখন যে জায়গায় নিয়ে আসা হয়েছে, এই পুলিশ দ্বারা এই মুহূর্তে
মব নিয়ন্ত্রণ করা আগামী 6 মাস 1 বছরে সম্ভব হবে না, আমার সিক্স সেন্স সেটা বলছে। দ্বিতীয় যে ঘটনাটা বলছি, তাহলে এই মবটা দমন করা যায় কিভাবে? এই মবটা দমন করার জন্য আমাদের আসলে একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো যাদের নেতৃত্বের গুণাবলী আছে। এখন ধরেন বিএনপিতে অনেকগুলো মানে যাকে বলা হয় আওয়ামী লীগ জমানাতে যাদেরকে বলা হয়তো টিয়া পাখি, ময়না পাখি, যাদেরকে বলা হতো কাউয়া, হাইব্রিড, তো এরকম লোক আসলে বহু সংখ্যক বিএনপিতে জুটে গেছে। আওয়ামী লীগের যত লোক ছিল মানে হাইব্রিড কাওয়া যদি হতো 5%, এখন এটা আমার কাছে মনে হচ্ছে 90%। তো এই মানুষগুলো দিয়ে না আসলে দলের নেতাকর্মী যারা এখন মব করছে বা প্রতিপক্ষ যারা মব করছে, ওই পলিটিক্যাল যে একটা যাকে বলা হয় কমান্ড, এটা এখন বর্তমান যাদের হাতে পাওয়ার পলিটিক্স করছে, যারা গাড়ির সামনে দৌড়াচ্ছে, পাওয়ার পলিটিক্স করছে, আমার কাছে মনে হচ্ছে দে আর নট ইন এ পজিশন অর ক্যাপাবল টু কন্ট্রোল দ্য মব। তো যার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলই যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের আগে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো মূল্যে আমরা দুটো কাজ করব না। এই মবটা সৃষ্টি হয় একে অপরকে খোঁটা দিয়া, গালি দেওয়া এবং ছোট যেটা বট বাহিনীর মাধ্যমে হচ্ছে, আমরা উভয় দলের নেতৃবৃন্দ যারা আছেন অনেস্টলি কোরআন ধরে শপথ করে বা চলেন আমরা একসাথে উমরা করে আসি, কাবা শরীফ শপথ করে আসি যে আমরা কোনো অবস্থায় আমাদের বট বাহিনী, আমাদের ভাড়া করা ইউটিউবার এদেরকে দ্বারা আমরা প্রতিপক্ষকে অপমানিত, লাঞ্ছিত করব না। দিস দ্য ওয়ান থিং, এখান থেকে কিন্তু মবটা শুরু হচ্ছে। সেকেন্ড থিং হলো, যদি এরকম কোনো ঘটনা ঘটে, আমরা সম্মিলিতভাবে একত্র উপস্থিত হয়ে প্রশাসনিক এবং সাংগঠনিক এবং সামাজিক এই তিনটি আমরা ব্যবস্থা নেব। এছাড়া যে মবটা এখানে মানে বিস্তার লাভ করছে, এটা কমবে না, কোনো অবস্থাতেই কমবে না। এখন আপনার যেটা প্রশ্ন যে এই মবটা হয় কেন, হোয়াই ইট ইজ হ্যাপেনিং, আইনের শাসন থাকলে কি মব হয়? না, আইনের শাসন থাকলে, আইনের শাসন তো কিছুটা হলেও আছে, কিন্তু মূল ব্যাপারটা হলো কি, মবটা যারা করছে এটাকে তারা মনে করছে এ সময়ের সবচেয়ে সুন্দরতম ব্যবসা, মানে এর চেয়ে সুন্দর আর বিনিয়োগের ব্যবসা নেই। এখন ধরেন এই যে যুদ্ধের মধ্যে অনেকে দেখেন অস্ত্রের ব্যবসা করে, আপনি যারা আমাদের যে ইয়াবার ব্যবসা করছে, আপনি চিন্তা করেন ইয়াবা ব্যবসার চেয়ে তো আর ঝুঁকিপূর্ণ ব্যবসা নেই। একটা ছেলে একটা ইয়াবা ব্যবসা করছে, সে অনেক সময় 20-25টা ইয়াবা ব্যবসা শুধু বাঁচার জন্য খেয়ে ফেলছে, সে জানে যে আমি মরে যেতে পারি। তো যে কোনো ঝুঁকিপূর্ণ যেখানে মানুষ মনে করে এখানে খুব সহজে টাকা আসে, বিনা পরিশ্রমে টাকা আসে এবং ইজিলি একই সঙ্গে 3-4টা জিনিস পাওয়া যায়। অর্থাৎ আমি যখন কাউকে মারছি, অপমান করছি, গালাগালি করছি, আমার মধ্যে যে পশুত্বটা রয়েছে, আমি যে একটা পশু, এই পশুটা আমি দেখাতে পারছি, পাশবিকতা আমি প্রদর্শন করতে পারছি। এটা তার মধ্যে যে নেগেটিভিটি রয়েছে ওটা সে একটা যাকে বলে একটা পৈশাসিক আনন্দ, সেই পৈশাসিক আনন্দ সে পায়। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো এটা দিয়ে সে ব্যবসা করে। থার্ড হলো এটার মাধ্যমে সে সমাজ একটা হিরোইজম প্রতিষ্ঠা করে, যে ইয়েস আই ক্যান ডু সামথিং। এই জিনিসটি এই যে গত 2 বছর অর্থাৎ ইনুস জমানা থেকে এই জিনিসটা প্রবল হয়েছে। মূল কারণ হলো যে আন্দোলনের দুধুভাই যেটা বললেন, যারা আসছে, আমি এখনও তাদের ব্যাপারে ইতিবাচক যে তারা বয়সের তরুণ, কিন্তু তাদের মাথার উপরে এত বদমাস, এত বাজে, এত মন্দ চরিত্রের, এত মন্দ চিন্তার মানুষগুলো পড়ে গিয়েছিল প্রশাসনের ভিতরে এবং বাইরে। মানে আমার যদি আমি ভুল না হয়ে থাকি, এই মব নিয়ে একবার আলোচনা করছিলাম এই শোতেই, দুদুভাই অতিথি ছিলেন এবং দুদুভাই বলছিলেন যে কথাগুলো, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে। জি, আজকের পরিস্থিতি পাল্টাবে না কেন, আমি সেটাই বলছিলাম। আসছি পরে আপনার কাছে আসছি, পরিস্থিতিটা পাল্টাচ্ছে না কেন? আমার কাছে মনে হয়েছে যে মব এবং গণতন্ত্র যদি আমি মুখোমুখি রাখি, তাহলে আপনাকে একটা বেছে নিতে হবে। মানে বুঝলাম না আসলে। মব এবং গণতন্ত্র, সন্ত্রাস এবং আইনের শাসন, আচ্ছা, এটা যদি মুখোমুখি রাখি তাহলে আপনাকে একটা বেছে নিতে হবে। আপনি দুটো একসঙ্গে নিতে পারবেন না। মবকে আপনি যদি প্রশ্রয় দেন তাহলে আইনের শাসন আসবে না। আইনের শাসন যদি না আসে, সমাজের সুস্থতা বলতে আমার বিবেচনায় সেটা থাকবে না। মানুষের ঘরে উঠে ধরেন একটা তাণ্ডবলীলা করে ফেলা যেতে পারে, কিছু ছেলে এক জায়গায় হয়েছে, পুলিশের প্রশ্রয় আছে, এটা করা যেতে পারে। কিন্তু সরকার যদি মনে করে আইনের শাসনের দিকে সে যাবে, তাহলে সেই ওই যে ওবায়দুল কাদের সাহেব বলতো না যে একেবারে সাগরের নিচে থাকলেও উঠিয়ে নিয়ে আসবো, কিন্তু তারা এই কথার মধ্যে সীমাবদ্ধ থাকতো। কথাকে আপনার বাদ দিয়ে সত্যিকারের ক্রিমিনালকে আপনার ধরতে হবে। ওই যে সিলেটের কথা যেটা রানী সাহেব বলল, এত সাহস আসে কোথা থেকে? তাই তো।
আপনার এই যে আজকে অবৈধ মিরপুরে বোধহয় দেখলাম আমি আসার আগে অনলাইনে, মানে পুলিশ পালাচ্ছে, পুলিশকে পিটাচ্ছে। পুলিশকে পিটাচ্ছে, আবার তারা শক্তি সঞ্চয় করে নিয়ে আসছে। তা আমার একটা স্টাডি থাকবে না, আমি কোথায় যাচ্ছি, পরিস্থিতি কি, অবশ্যই। আমার মানে কি নিয়ে যাব, আমার সবই তো আছে। আমি আনসার বাহিনী নিব, পুলিশ নিব, না মিলিটারি নিব, না বিজিবি নিব, এটা সিদ্ধান্তে আসতে হবে। তো তো আমি পুলিশ যদি দৌড়াই তাহলে পরে তো এটা আরেকটা অবস্থা তৈরি হয়ে যাবে, আমার বিবেচনায় আরেকটা অবস্থা তৈরি হয়ে যাবে। তো এখন আমার কাছে যেটা পরিষ্কার করে বলি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে তো একটা নির্বাচিত সরকার আছে, এসছে, যেটাকে মানুষ অনেক দিন পর 18-20 বছর পরে ভোটের মধ্য দিয়ে একটা সরকার নিয়ে আসছে, যার প্রধান জনাব তারেক রহমান সাহেব। সব কিছু বিবেচনায়, আমি যদি অতীতটাকে বাদ দিয়ে সব কিছু বিবেচনায় এই সরকারকে সফল যদি না করানো যায় বা না হয়, তাহলে কি কি সামনে অপেক্ষা করছে এটা আমাদেরকে আগে ভাবতে হবে। রাইট। কি মূল্য আমাদের দিতে হবে। মৌলিক, হ্যাঁ। সেই মূল্য যদি বিবেচনায় মনে হয় যে আমার কতটা শক্তি, কতটা নির্মম এই জন্যই বলছে, এখন আমি এটা আমার কোনো দলের লোক, যেমন আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, সন্ত্রাসবাদী, লুটেরা, সাদাবাজি এবং মানুষের অনাসৃষ্টে যারা কাছে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। এটা বলে যদি আমি কাজে নামি তাহলে দেখবেন রাতারাতি সব চেঞ্জ হবে আমি বলছি না, কিন্তু একটা সিগন্যাল পাবে মানুষও। আপনার যেমন মানুষ যখন ভালোর দিকে দেখে যে এরা মানে একটা ভালো কিছু রাখবে, মানুষ কিন্তু তার সঙ্গে যায়। হ্যাঁ, গণঅভ্যুত্থানের সময় ছোট বাচ্চাটাও মায়ের কোলে করে সে রাস্তায় নেমে আসছে, এমনি এমনি গণঅভ্যুত্থান হয়ে গেছে, এমনি এমনি সবকিছু পরিবর্তন হয়ে গেছে এমন তো না। মানুষ যখন বিশ্বাস করা শুরু করেছে, যেমন 18 বছর আমরা লড়াই করছি, আমাদের জায়গা দিছে মানুষ, আমাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করছে। 18 বছর আমি দেখছি, আমরা জেলখানার মধ্যে গেলে সব থেকে জেলখানার ক্রিমিনালরাও আমাদেরকে শ্রদ্ধা করছে সেই সময়। কিন্তু আলটিমেট যখন আপনি সিদ্ধান্ত নেবেন, এখন এটা একটা পরীক্ষার ব্যাপার, পরীক্ষাটা আপনাকে দিতে হবে এবং পাশ করতে হবে, এর কোনো বিকল্প নাই। অনেক ধন্যবাদ আপনাকে দুলু ভাই। গোলাম মাওলা রনি, আপনি নিশ্চয়ই জানেন দুর্বল শাসন থাকলে এই মব চলতেই থাকবে, এমন একটা ধারণা অনেকের মধ্যেই আছে। আপনার কি মনে হয়? না, এখানে শাসনের আসলে কোনো দুর্বলতা অক্ষমতা বলে তেমন কিছু নেই। সব শাসকের ব্যক্তিত্ব, সব শাসকের শিক্ষা ওরকম হয় না। একটা রাষ্ট্র চলে মূলত একটা সিস্টেমের উপরে। এই রাষ্ট্র সেই 17 বছর ধরে, আপনি ধরেন যদি 2013-14 সন থেকে যদি ধরেন, এটা মানে বর্ধমানভাবে রাষ্ট্রের যে সিস্টেমগুলো আছে, সেটা নিয়োগ, বদলি, চাঁদাবাজি, মাস্তানি, সুশাসন, অন্যায়, অবিচার সবগুলো মারাত্মকভাবে বেড়ে গেছে। এখন সেই বাড়ার যে জায়গাটা, সেই জায়গাটা যেভাবে এটা অবদমিত হয়েছে, এখন এখানে জুলিয়াস সিজার বা নেপোলিয়ন বোনাপার্ট আসলেও রাতারাতি কিন্তু এটা করা যেত না। এর কারণ হলো যে এখানে এখন মেইন একটা রাষ্ট্র চলে, ব্যক্তি চলে হলো টাকার জোরে। আমাদের সেই টাকার জোরটা নেই। 2 নম্বর হলো সব জায়গাতেই রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংসার সব জায়গাতে একটা শূন্যতা, একটা বিরাট অংশ। আওয়ামী লীগের যে একটা ইকোনমি ছিল, সেই ইকোনমির অলমোস্ট ইকোনমির তো 60-70% তারা হ্যান্ডেল করতেন, যেটাকে কর্পোরেট ইকোনমি বলা হয়। সেই কর্পোরেট ইকোনমি এখন সরকার বাধ্য হয়ে দেখা গেল যে তাদের আমলে যে সমস্ত লুটেরা রয়েছেন, যারা বিদ্যুৎ বিভাগ, অমুক বিভাগ বা বড় বড় লাইসেন্সগুলো, মানে যা কিছু আছে, মানে রাষ্ট্রকে যেগুলো নিয়ন্ত্রণ করে, পাবলিক ওয়ার্কসগুলো নিয়ন্ত্রণ করে, সব তো আসলে আওয়ামী লীগের মালিকানাধীন। রাতারাতি কোনো সরকার এটা চেঞ্জ করতে পারবে না এই বর্তমান প্রেজেন্ট সিস্টেমে। এর সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হলো গত প্রায় 10 বছর ধরে কন্টিনিউয়াসলি একেবারে ফরেন পলিসি থেকে শুরু করে পুরাটি দিল্লি কেন্দ্রিক হয়ে গেছে। দিল্লির বাইরে, কলকাতার বাইরে আমাদের যে আসলে একটা অস্তিত্ব থাকতে পারে, আমরা মাঝে মধ্যে চিন্তা করতাম চীন গেলে বোধহয় ভালো হয়, কিন্তু এটা যে একটা মিক্সড একটা সুন্দর, মানে সবার সাথে সম্পর্ক রেখে যেটা করা যেতে পারে, সেই জিনিসটা আমাদের ছিল না। তো সেইখানে জায়গাটা যখন ব্লক হয়ে গেল, দিল্লির জায়গাটা, এখন আমরা আমেরিকার দিকে ঝুঁকার চেষ্টা করলাম। এখন আমেরিকার সাথে ইউনুস সরকারের আসলে সত্যিকার অর্থে কী হয়েছে না হয়েছে আমরা জানি না, কিন্তু বাজারে অনেক বদনাম।
আবার একইভাবে বর্তমান সরকারের সাথে সেই ইউনূস সাহেবের যে সিদ্ধান্তগুলো আছে সেগুলোর যে কন্টিনিউশন, এটা কতটা চলছে বা বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের সঙ্গে মার্কিন সরকারের কতটা সমঝোতা আছে তাও আমরা কিন্তু ইন ডিটেলস জানি না, কিন্তু বাজারে কিন্তু প্রচণ্ড অবিশ্বাস, প্রচণ্ড বদনাম। এবং আপনি জানেন মতি ভাই, সত্যের চাইতে কিন্তু মিথ্যা সবসময় প্রলয়ঙ্কারী হয়। সত্যটা স্থিতিশীল থাকে, আর মিথ্যাটা মানুষকে এমনভাবে উত্তেজিত করে যে কেবলমাত্র একটা গুজব দিয়ে, জাস্ট একটা গুজব দিয়ে মানে পৃথিবী ধ্বংস করে ফেলা যায়। চেঙ্গিস খান যখন পৃথিবীর সবচেয়ে বড় শহর ওই সময়টাতে গুরগাঁও, মানে আজকে যেমন নিউ ইয়র্ক এরকম গুরগাঁও তিনি আক্রমণ করলেন, তো ওই শহর মানে কি বলবো, গ্রেট ওয়ালের সাথে বড় ওয়াল দ্বারা সংরক্ষিত ছিল এবং শহরের বাসিন্দা ছিল প্রায় 20 লাখ ওই আমলের মধ্যযুগে। কিন্তু শহরবাসী আর্মিদের মধ্যে ছড়িয়ে পড়লো যে চেঙ্গিস খানের যারা লোকজন ইয়াজুস মাজুস তারা চেটে চেটে ওয়াল খেয়ে ফেলে। চিন্তা করেন, এই চেটে চেটে ওয়াল খেয়ে ফেলে, এই ভয়ে শহর ছেড়ে সব মানুষ পালালো এবং বিশ্বের একটা 200 বছরের একটা ঐতিহ্যবাহী সবচেয়ে বড় ডাইনেস্টি, খাওয়ারিজম ডাইনেস্টি, সেটা পরাজিত হয়ে গেল। তো সেই দিক থেকে এখন চিন্তা করেন, এখন আমাদের দেশে এই সেন্ট মার্টিন নিয়ে গেল, এই আমেরিকান জাহাজ ওখানে আসলো, কালকে ডোনাল্ড ট্রাম্পের কথা ছাড়া আমি এখান থেকে তেলাপোকা মারতে পারবো না, এখান থেকে এটা কিনতে পারবো না, ওটা কিনতে পারবো না, এবং এইগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে একটা স্ট্রং যে ন্যারেটিভ তৈরি হবে, মিডিয়াগুলো যে তাকে সরকারকে সহযোগিতা করবে, ফলে এই সরকার একদিকে মব, মানে অন্যদিকে যারা মব করছে, মবের মধ্যে আবার দুটো গ্রুপ, নিজেদের দলের লোকজন তো মব করছি, আর আগে যারা মব করতো তারা কিন্তু বন্ধ করেনি, তারা বন্ধ করেনি, বরং তারা আরও যেভাবে হাত পাকাচ্ছে, যে সকল কথাবার্তা বলছে। আপনি দেখুন এখন মানে এক তরুণ নেতা, আমি নাম বললাম না, তিনি প্রধানমন্ত্রীকে মানে উদ্দেশ্য করে যে অশ্লীল অশ্রাব্য যে কথাগুলো বলেছেন, আমাদের বাংলাদেশে আসলে বিএনপির এমনকি সবচেয়ে মুখরা যে মানুষটি শাহ মুয়াজ্জেম, সেই শাহ মুয়াজ্জেম হোসেন মারা গেছেন, আল্লাহ তাকে ব্যস্ত হচ্ছে, তিনিও শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বা বেগম জিয়াকে উদ্দেশ্য করে এই ধরনের কথাবার্তা কখনো বলেননি, বলেন সেই কথাগুলো এখন বলা হচ্ছে। তো এই যে কথাগুলো বলছে, আজকে এই পর্যায়ে বলছে, কালকে আরও বলবে, পরশুদিন আরেকজন বলবে, তরশুদিন আরেকজন বলবে। তো এইভাবে সরকার তো এমনি এমনি দুর্বল হয় না। দুর্বল এই যে আপনি যেটা বললেন যে দুর্বল হয় কেন, আমরা যারা প্রতিবাদ না করি। সরকার হাতে তো অনেক ক্ষমতা আছে, সরকারের হাতে সরকার ইচ্ছা করে এখন ক্রস ফায়ার দিয়ে দিতে পারে, এখন অনেক কিছু করতে পারে, আমরা তুলবো। তো এই জন্য হয় কি যে এই যে একটা সরকার শক্তিশালী হচ্ছে না, সরকার পাচ্ছে না, মব হচ্ছে। এই যে যখন ফজলুর রহমানের বাসার সামনে যখন টিনের সেলায় কাউয়া এই সমস্ত কথাবার্তা বলে তার জীবনটাকে 3 দিন করে ফেললো, কই বিএনপির অফিস থেকে যদি মাত্র 50 জন ছেলে আসতো ওখানে টিকতে পারতো। বিএনপি তো সেই কাজ করেনি, বিএনপি সেই কাজ না করে উল্টো কী করলো, তাকে আরও বহিষ্কার করে দিল দলটা, মানে তার জীবন নিয়ে টানাটানি। আবার এখন দেখেন একই অবস্থা, বিএনপির অনেক নেতা, এই যে একজন আমাদের মন্ত্রী, সবচেয়ে বড় মন্ত্রী এখন রবিউল মন্ত্রী, তো তিনি যে আমার নির্বাচনী এলাকাতে ওখানে গেলেন, গিয়ে সে ওখান থেকে বেচারা গিয়েছে একটা ব্রিজ দেওয়ার জন্য, চমৎকার একটা ব্রিজ দেবে এলাকাতে, এবং ওটা বহুকালের, মানে ওইটা একেবারে ব্রিটিশ জমানা থেকে ওই ব্রিজটা কিন্তু হওয়ার জন্য মানুষের একটা জনদাবি, এবং ওটা নিয়ে নাকি একজন বাচ্চা মেয়ে প্রধানমন্ত্রী বা কাউকে একটা চিঠি লিখেছে, তার রেসপন্ড ওখানে গেছে, এটা আবেগপ্রবণ ঘটনা। সেই আবেগপ্রবণ ঘটনার পরিবর্তে কী করলো, ওখানকার যারা জামাতের লোক, বিএনপির লোক, তারা মারামারি করে সেই বেচারা ভাগ্য ভালো আরেকটু হলে মার খেয়ে আসতো, আরেকটু হলে সে জীবন নিয়ে ওখানটা। পটুয়াখালীর লোক কিন্তু ভীষণ রকম রাগী, এবং তারা যখন রাগ হয়ে যায় আগে অপকর্ম ঘটায়, তারপরে ভাবে যে কি হবে, আগে যে মেরে নাও তারপর কথা। এই অঞ্চলের লোক ওখানে আমাদের যেমন গলাচিপা, বাউফল, তারপরে যে কুয়াকাটা, এটাতে লাভবান হলো কারা? লাভবান হলো যারা এই ভয় দেখাতে পারলো। মনে করেন যে একটা মঞ্চে, কিন্তু কাজ তো হইলো না। না কাজটা হয়তো হবে, কিন্তু আমার বক্তব্যটা হলো সরকারের সবচেয়ে একটা পাওয়ারফুল মন্ত্রী, সেই পাওয়ারফুল মন্ত্রী প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দাবড়ানি খেয়ে এলেন, সেখানে সংগঠন কিছু করতে পারলো না, বাকি 2 জন সংসদ সদস্য দাঁড়িয়ে থাকতেন, তাদের কোনো চেন অফ কমান্ড নাই। তো যেখানে এত বড় একটা মন্ত্রী, সেই মন্ত্রী যার মন্ত্র 4টা মন্ত্রণালয়, তো সে যদি মবের শিকার হয়, তা আপনি আমি কোন অবস্থার মধ্যে আছি। অনেক ধন্যবাদ। বিরতিতে যাবো। এর দুটো ভাই, আপনার যদিও আমি জানি না এই বছর রাজনৈতিক সংস্কৃতির কথা বললেন রনি, তো এই সংস্কৃতি কবে আমরা কি সংস্কৃতি দেখব? আমরা তো ভাবি প্রতিবারই স্বপ্ন দেখি যে এই বোধহয় কাল সকালে চেঞ্জ হয়ে গেল, এই পরে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জটা হয় না, নতুন করে আসে। এই যেটা উদাহরণ বললেন বরিশালে, মানে এটার মধ্যে পটুয়াখালীতে যেটা ঘটলো, এটা খুবই দুর্ভাগ্যজনক।
এবং মন্ত্রী আসলেই কি আসছেন, তো এই পরিস্থিতির দিকে যাচ্ছে কেন? এটা কি সব রাজনৈতিক কারণ না আরো অন্য কিছু? এটা দুটো কারণ থাকে। পরিস্থিতি অনুধাবন করার একটা দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে তাৎক্ষণিক বিবেচনায়, যেটাকে অনেক সময় বলা যায় উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত যে নিতে পারে, পলিটিক্যাল সায়েন্সের কথা, সেই নেতা। অর্থাৎ উনি যেটা ব্যাখ্যা দিল যে ওই জায়গার মানুষগুলো একটু রকচটা, একটু আবেগী, হঠাৎ করে কিছু একটা ঘটিয়ে ফেলতে পারে। তো এটা যদি আমার জানা থাকে, আমি যে অঞ্চলেরই মানুষ হই না কেন, আমি সেই বিবেচনা থেকে তাদের মধ্যে যাব এবং তাদেরকে আমি সেইভাবে আমার গ্রিফে নেওয়ার চিন্তা করব, চেষ্টা করব। মন্ত্রী হয়তো ভেবেছেন যে এতটা ভালো কাজ জন্য যাচ্ছে, এত কোনো কারো স্বার্থ নেই, একটা বাচ্চা মেয়ে চিঠি লিখেছে ওইটা কি করেছেন, কিন্তু এটা এই সম্ভবত আমাদের যোগাযোগ মন্ত্রী রবিউল। তো এখন এই যে চাঁদা সম্বন্ধে একটা কথা বলে সে খুব বিতর্ক তৈরি করে ফেলছিল শুরুতেই, কোন সময় কোন কথাটা কোন প্রেক্ষিতে কোনভাবে বলা, সেটা সেই সময় না বলেও দরকার ছিল না, প্রয়োজন ছিল না, এটা তার ঘটনা না। না, কিছু কিছু আছে তাৎক্ষণিক বিবেচনায়, মানে সেই ব্যক্তি সাফল্যতার সঙ্গে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে সে নেতা। আবার অনেকে বড় বড় ব্যক্তিত্ব ধস নামিয়ে যায়, সাফল্যের সঙ্গে সেটা কন্ট্রোল করতে পারেনি। এটা রাজনীতি আমি ছাত্র জীবন থেকে দেখে আসছি এবং এখন তো একটা পরিণত বয়সের দিকে আসছি। গণতন্ত্রের সব কিছু আপনাকে ওপেন করে, সব সমালোচনা, সব পত্রিকা, মিডিয়া, সব কিছুকে আপনার সুযোগ দিয়ে তারপরে তো আপনাকে সরকার পরিচালনা বা সামনের দিকে এগোতে হবে। এখন এই গণতান্ত্রিক বিবেচনায় সমস্ত মিডিয়া সব কিছু, সেটা যদি নেগেটিভ হয়ে যায়, সেটারও দায় সরকারকে নিতে হবে যে ওটা কিভাবে সে কন্ট্রোল করবে, কোন বিবেচনায়, কোন তথ্য, কোন আচরণ দিয়ে, সেটা তো সাফল্যের প্রথম সিঁড়ি। সেটা এখন যে জায়গাটা আসছে, আমি এই যেমন আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পর একটা চমৎকার কথা বলেছেন, কিন্তু জাতিগতভাবে আমরা রেডি কিনা। পুলিশ তার মতো করে সে কাজ করবে, পুলিশ তার মতো করে সে কাজ করবে। তো পুলিশ যে এখন যখন কাজ করা শুরু করবে, পুলিশের বিবেচনাটা আমার কাছে হয়তো পুলিশ এটা শুনলে অনেকে আদার রেজন নিতে পারে, এটা কি ধারাবাহিক একটা রূপ নাকি নতুন পুলিশ বাহিনী? এটা নতুন তো কিছু দেখছি না। হ্যাঁ, আমার কাছে ওই জায়গাটাই তো প্রশ্ন। তো এখন আমি তার কাছ থেকে কোনটা প্রত্যাশা করব, কিভাবে প্রত্যাশা করব? আমাদের দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতিটা কোন অবস্থায় আছে, সবকিছু দেখতে হবে। তো একটা মানুষ, আমি তো একটা পুলিশের বিরুদ্ধে হয়তো সত্য মিথ্যাটা কিছু ধরে দিলাম, তো সে চাকরি রক্ষা করে তারপর তো সামনের দিকে যাবে। রাইট। এখন পরিস্থিতি সে আগে দেখবে, এই ঘটনায় যদি আইনগত দিক থেকে আমি ব্যবস্থা নিই তাহলে আমার চাকরি থাকবে কিনা, কথার কথা। পরিস্থিতি সে এটা বিবেচনায় নিতে পারে। যেমন এই যে একটা ইউনিভার্সিটিতে একজন ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছে, কারা করছে এটা? ঢুকতে দিবে না, কারা এরা? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের লোক ভাইস চ্যান্সেলর হয় এবং সারা বাংলাদেশে তাদের লোক ভাইস চ্যান্সেলর হয়, তারা কিন্তু খুব খুশি, কিন্তু তারা বিবেচনা করছে যে এটা তার লোক না। তাহলে এরা কারা? সরকার এই জায়গাটায় মানে কোন সিদ্ধান্তে আছে, বা সরকার সমর্থিত যারা আছেন তারাই কোন পরিস্থিতিতে আছে? ছাত্র রাজনীতি করছি তো, সব কিছু আপনার 100% অ্যাকসেপ্টেবল হবে তারপরে আমি মানবো, এমন তো না। কাটসাট করে একেবারে বিপরীতধর্মী মানুষের সঙ্গে তো চলতে হয় অনেক সময়, কিন্তু এখন চলছে না। তাহলে এই জিনিসটা আস্তে 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 কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে? এনার্কির দিকে। এনার্কিজম যদি ডেভেলপ করে, যে মবের কথাটা একটু আগে আমরা আলোচনা করলাম, সেটা যদি গ্রাস করে আমাদেরকে, তখন সুস্থ যে সাংস্কৃতিক গণতান্ত্রিক সংস্কৃতির কথা আমরা বলছি, সেটা তো পিছু উঠবে। তাহলে সরকারের এখানের ভূমিকা আমার কাছে মনে হয়, সালাউদ্দিন সাহেব এখন স্বরাষ্ট্রমন্ত্রী, সে কিন্তু বললো মব বলে কিছু থাকবে না, মব বলে কিছু থাকবে না। আরও বোধহয়
1.5-2 মাস আগে এই কথাটা বলছে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে। কোন কোন পদক্ষেপ উনি নিয়েছেন এ পর্যন্ত, সেটা যদি মানুষ জানতে চায় তাহলে সে কিন্তু যদি জানে তাহলে সন্ধ্যার পরে সে ঘর থেকে বেরোবে। আর না হলে পরে দিনের একটা অবস্থা থাকবে আর সন্ধ্যার পরে আরেকটা শহরের অবস্থা থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে দুদু ভাই। শেষ যেটা বক্তব্য শুনলেন তো, জি, আমি দুদু ভাই যে হ্যাঁ, ইঙ্গিত দুদু- করেছেন যে এটা চূড়ান্ত এনার্কির দিকে যাবে যদি রাস টেনে না ধরা হয়। এখানে আমি আসলে খুব প্রিসাইসলি একদম সংক্ষেপে যে কথাগুলো বলি, সালাউদ্দিন সাহেবের নাম যেহেতু এসছে, কক্সবাজার খুব বিখ্যাত গরু চোরদের জন্য, ওখান থেকে বিভিন্ন জায়গাতে আসে, আর ইয়াবার জন্য। সারা বাংলাদেশে ইয়াবা বদী হিসেবে যে কুখ্যাতি অর্জন করেছিল, যেহেতু তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজার দক্ষিণাঞ্চলে ওই অঞ্চলের হর্তাকর্তা, তার প্রথম মানে যাকে বলা হয় সফলতা হবে ওই সীমান্ত দিয়ে এক পিস ইয়াবা এই ঢাকা শহরে আসবে না। এই কাজটা যদি তিনি করতে পারেন তাহলে তার বাকি কাজগুলো অটোমেটিক হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আওয়ামী লীগ জামানাতে ওখানে যে ইয়াবা আসতো তার সাথে এখন অনেক অনেক বেশি ইয়াবা আসছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি মনে করি যে তাকে আরও সতর্ক হতে হবে। আমি জাস্ট এটা ইন্ডিকেশন দিলাম। 2 নম্বর হলো, দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে পুলিশে কোনো দলবাজি হবে না, মানে ওনার কথার জিস্ট যে যার যোগ্যতা অনুযায়ী সেখানে কাজ পাবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এবং পুলিশ সপ্তাহে দেখা গেল প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে পুরো রিভার্স করে দিল একজন ডিআইজি। তিনি বললেন যে আমি সারা জীবন জাতীয়তাবাদী ছিলাম। এখন মোরালেস আমরা তো সবাই কম বেশি ছাত্র জীবনে রাজনীতি করছি, কিন্তু এতটা আনপ্রফেশনাল, এতটা রুড, এতটা নুড, যেখানে সরাসরি প্রধানমন্ত্রীকে এটা অপমান করা হলো। তো এই যে কাজগুলো যে পুলিশের মধ্যে হচ্ছে, এখন আপনি এই পুলিশ দিয়ে আপনি কিভাবে আপনি বন্ধ করবেন, আপনি মব বন্ধ করবেন আর আইন শৃঙ্খলা রক্ষা করবেন। তো এই জায়গাগুলোকে প্রধানমন্ত্রীকে আগে মেনশন করতে হবে। তারপর আমি যেটা দেখলাম যে ধরেন এখন চাঁদাবাজির একটা আশ্চর্য জিনিস আমি এই এখনই দুদুভাই যখন কথা বলতেছিল ভাবতেছিলাম যে 18 মাস সরকারের যে পোস্টগুলো এবং রাষ্ট্রের যে প্রধান পোস্টগুলো এগুলো জামাত এনসিপি তারা অকুপাই করে রেখেছে। এবং ইচ্ছে করি যে চাঁদাবাজির যে জায়গাগুলো সেগুলো এমনভাবে ওপেন করে রেখেছে যেন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীরা ওখানে গিয়ে ওই যাকে কামড়াকামড়ি করে, আর সেটা তারা সুন্দর করে বাজাতে পারে। এবং ঠিক সেম ঘটনাটা ঘটেছে। কিন্তু তারপরে কিন্তু জনগণ সেটা মাইন্ড করে নাই। তারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় নেই, তারেক রহমান সাহেব আসলে বা দল যদি ক্ষমতা আসে এটা আর থাকবে না। ফলে সেই দিক থেকে বিএনপি ক্ষমতা আসার পর তার প্রথম এবং প্রধান দরকার ছিল, ইভেন প্রথম সপ্তাহে যদি অপারেশন ক্লিন হার্ট করা হতো সরকার জন্য অনেক ভালো হতো, যেটা আপনি একেবারে শোয়ের শুরুতে বলছিলেন যে কঠোরতার ব্যাপারে। ফলে কি হলো, এই চাঁদাবাজিগুলো বন্ধ হয়নি এবং এখন এটাকে এমন একটা প্রাতিষ্ঠানিকভাবে জামাত বলছে যে কারণ বাজারের মুরগির বাজার থেকে প্রতি মাসে 60 লাখ টাকা চাঁদাবাজি হচ্ছে, এটা প্রকাশ্যে সেখানকার সংসদ সদস্য বলছেন। তো এই বিষয়গুলো বিএনপি এখনো পর্যন্ত কগনিজেন্সে নিয়ে একটা কার্যকর যে ব্যবস্থা, সে বলছে যে আমরা 450 চিহ্নিত চাঁদাবাজকে মানে নাম করা শীর্ষ চাঁদাবাজকে চিহ্নিত করেছি, তাদেরকে গ্রেপ্তার করার জন্য অভিযান করা হবে। এরকম নির্বোধ কথা, মানে এরকম শিশুসুলভ কথা আমরা কখনো শুনিনি। কখনো মানে লিস্ট করে তুমি চাঁদাবাজ, তারপর তুমি বসে থাকো, আমি আসতেছি তোমাকে ধরার জন্য, তারপর তোমাকে ধরে নিয়ে আমি জেলখানায় ঢুকে তারপর সকালে নাস্তা করব। তো এই যে যে জিনিসগুলো যারা অবস্থা, তো ঘটনা সেরকমই দাঁড়িয়েছে। ফলে চাঁদাবাজি তো বন্ধ হচ্ছে না, বরং এই চাঁদাকে কেন্দ্র করে গত 3 মাসে অন্ততপক্ষে 10 থেকে 12টা আন্ডার ওয়ার্ল্ডের ডন তৈরি হয়ে গেছে, যারা সেই যে কি বলবো সেই মুম্বাই সিনেমা সেই ছোট শাকিল, তারপর ছোট রাজন, দাউদ ইব্রাহিম, এই পর্যায়ের আপনার মারামারি। এবং এই মারামারির প্রেক্ষিতে একজন শীর্ষ সন্ত্রাসী সেখানে এই নিউ মার্কেটের মুরগিপট্টির সামনে যেটা ওই আমরা জানি যে চারুকলা ইনস্টিটিউটের সামনে, ওখানে প্রকাশ্যে গুলি করে একজন মেরে ফেললো। এবং ওখানে তাকে যেভাবে মারা হয়েছে এই দৃশ্যটাকে যদি আপনি দেখেন, পুলিশের অন্ততপক্ষে কোনো লোক মানে এই অবস্থাতে গিয়ে ওরকম একটা পরিস্থিতিতে ক্রস ফায়ারের মধ্যে পড়বে না। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের সময় আমাদের সময় যখন এরশাদ জামাতে গোলাগুলি হতো, কোনো দিন গোলাগুলির সময় পুলিশ আসেনি,
এবার পুলিশ গোলাগুলি হয়ে মরে ভূত হয়ে গেছে, রক্ত ইয়ে হয়ে গেছে, তখন তাও পুলিশকে আনতে হয়েছে, অনেক রিকোয়েস্ট জিজ্ঞেস করে ভাই আপনারা আসেন। তো যখন এইরকম আন্ডারওয়ার্ল্ডের গুলাগুলি মারামারি হবে আপনি পুলিশ খুঁজে পাবেন না। আর সর্বশেষ যেটা বলতেছিলাম যে ঘুষটা তো সবসময় হয়, কিন্তু এখন দেখেন আমি আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলে পাঠটা শেষ করছি। আমি কয়েকদিন আগে একটা উবারে করে সাভার থেকে আসতেছিলাম, একটা জায়গাতে আসছে, তো আমি ওরা জিজ্ঞাসা করলাম যে তোমাদের এখানে আগের এমপি কেমন ছিল বা ইত্যাদি ইত্যাদি ছিল, বা ঘুষ কেমন হইতো। তো সে বললো যে এরকম এটা না অন্য একটা এলাকা, সাভার না, এটা অন্য একটা এলাকা। তো বললো যে আগের এমপি খুব খারাপ ছিল, তার মাও খারাপ ছিল, বাসায় একটা যাকে বলা হয় টাকার মেশিন ছিল, ঘুষ দিত, বস্তা বস্তা টাকা আনতো, এগুলো গুনতে সময় হয়ে যেত, মেশিন দিয়ে সে টাকা গোনা হতো। মানে আমি চিন্তা করলাম যে ঘটনা। তারপরে আমি বললাম যে আচ্ছা এখনের অবস্থা কি? বলে যে স্যার এখনের অবস্থা এটা বলা যাবে না, এখন তো এমপি টেমপি তো হয় না, ইলেকশনের আগে এমপি টেমপি হয় নাই, এখানে একটা লোক আছে ইউনিয়ন পরিষদ নির্বাচন করবে আর কি নেতা, সেই এলাকার সব কিছু চালাচ্ছে। তো তার বাড়িটা হলো 15% উপর একটা বাড়ি, সেটার অর্ধেক জমি সে বিক্রি করে দিয়েছিল মামলা মোকদ্দমার কারণে। যেই দিন শেখ হাসিনার পতন হয়েছে ওই দিন 7 ডেজের মধ্যে সে 2 বিঘা জায়গা কিনছে, তারপরে 2 বিঘা জায়গা কেনার পর দুটো পাজেরো গাড়ি কিনছে, এবং 2টা বিয়ে করছে স্যার। মানে আগের তো বউ আছে, তারপর আরও 2টো বিয়ে করছে। তো এই লোক যদি আরও 5 বছর থাকে, সামনে থাকে যে কি করবে, আর এর সাথে সাথে যারা আছে ইলেকশনের আগে তো আপনি বুঝেন। এখন আমার একবার ইচ্ছা করে যে ওখানে গিয়ে সেই দৃশ্যটা, যে সে এখন তার লেটেস্ট অবস্থা কি। তো ঘুষটা এইভাবে বের হয়ে গেছে। আরেকজনের বলতেছিল, এক মন্ত্রীর কথা, আমি নাম বলবো না এখানে, সে বলতেছিল যে ওই মন্ত্রীর সাথে এখন কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, অ্যাপয়েন্টমেন্ট করতে হয় তার বউয়ের মাধ্যমে, তার স্ত্রীর মাধ্যমে। তো স্ত্রী মাগনা দেয় না। আপনি বুঝতেছেন যে কোন জায়গাটাতে চলে গেছে মানে বদনামটা। তো কাজে এখানে সরকারকে সতর্ক হতে হবে। দুদুভাই শুনেছেন অবশ্য, হ্যাঁ আপনি যা বলছেন, হ্যাঁ দুদুভাই শুনেছেন। ওইটাই বলতেছি। এখন আমরা তো এই জিনিসগুলো হয় কি, এর দায়িত্ব একটা সময় আমরা তো বিএনপির, আমি যেই সময়টাতে বিএনপিতে যোগদান করেছি, বিশ্বাস করেন ইবলিশ শয়তানকে বললো সে সাহস পেত না, নির্বোধ না হইলে 2018 সময় বিএনপিতে যোগদান করে না। এই বিএনপিতে যোগদান করার জন্য আমার ব্যবসা গেছে, বাড়ি গেছে, গাড়ি গেছে, আই হ্যাভ গ্রেট স্যাক্রিফাইস। বিনিময়ে বিএনপি থেকে 1 কাপ চাও খাওয়া হয় না টিল নাও। কোনো অফিস বলতে পারবে না যে গোলাম মোল্লা রনি কোথাও গেছে 1 কাপ চা খেয়েছে। বিএনপি ভালো করুক, এটা আমি চাই, কিন্তু খারাপ যদি হয়, আবার ধরেন যদি শেখ হাসিনা ফিরে আসেন, আবার যদি আর্মি শাসন আসে বা বিকল্প যে জিনিসগুলো আসে, আপনার কি মনে হয় আমি দুদু ভাই আমরা একেবারে এখন সাধ্য হাতে তেলের বেশি আছি, আমাদেরকে ছেড়ে দেবে? ওয়েল, অনেক কিছুই বলতে, কি বলবো না দুরু ভাই, না একটা জায়গায় তো আমাদের এটা কমন পয়েন্টে তো আসতে হবে। এখন এটা ওই যেটা বললেন, আপনি যদি এখন ভালোবাসার সরকার চালাইতে চান তাহলে কি সম্ভব? না ভাই, এই জায়গাটায় যেমন আপনি ভালোবাসার কথা বললেন, এটা আমার বিবেচনা, আমি অনেক জায়গায় টকশোতে এর আগেও বলেছি, একসময় ডক্টর ইউনূসের সরকার স্বপ্নের সরকার ছিল। তার ব্যক্তিগতভাবে যাই কর্মকাণ্ড, মানুষ তার উপরে সাংঘাতিক আস্থা বিশ্বাস সবকিছু রেখেছিল। কিন্তু দিন যত গড়িয়েছে, ও মাই গড, এটা আস্তে 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 সবকিছু উন্মোচিত হয়েছে, অনেক কিছুই গেছে। কিন্তু এখনো পর্যন্ত এই নির্বাচিত সরকার, আমার বিবেচনা, আমার কাছে যেটা মনে হয়, আমি ঠিক বিএনপি করে বলে না, মানে আমার এই 45 বা 50 বছরের রাজনৈতিক জীবনে আমার কাছে মনে হয়েছে এখনো মানুষ আস্থার জায়গায় আছে। এই সরকারকে এখনো স্বপ্নের জায়গায় রাখছে, না 3 মাসের আস্থা বিশ্বাস এগুলো এখনো আছে। কিন্তু আজ থেকে 2 মাস আগের যে বিশ্বাস আস্থা ওটা নেই, এইটা এখন কিছুটা মানে একটু থমকিয়ে যাচ্ছে, মানে অনেকের বিবেচনায়। কিন্তু তারা কন্টিনিউ করুক, সরকার ভালো করুক, হ্যাঁ, তারা তো ভোট দিয়েছে, এটা তো নো ডাউট, এটা নির্বাচিত সরকার। তো এই ভোটের মর্যাদা এই সরকারটা রাখবে এবং ভালো কিছু করবে। যেমন আমি বলি যে প্রায় ঢাকা শহরের কথা আমি জানি যে প্রায় গলিতে মানে দিনের একটা চেহারা, মানে এই অর্থে যে এখানে যে মাদক ছড়িয়ে পড়ছে, এটা ভয়াবহ রূপে ছড়িয়ে পড়ছে। এটা মানে আরো নিয়ন্ত্রিত হওয়ার কথা ছিল, আরো তড়িৎ হতো। আমার ধারণা এখানে যারা ছিল তারা এখন রূপ পরিবর্তন করছে,
এমনকি প্রশাসনের সমর্থন ছাড়া খারাপ কাজ কিন্তু কখনো হয়, এটা ভাবার কোনো কারণ নাই। ক্রিমিনালদের সঙ্গে কোনো না কোনো আইন শৃঙ্খলা বাহিনীর হয়তো একটা ছোট অংশের সঙ্গে যুক্ত হলেও তারা থাকে। তো এই মাদক যে ভয়ভাবে ছড়িয়ে পড়ছে, এটার সঙ্গে আপনার যত রকম অনিয়ম, দুষ্কর্ম, যা কিছু বলেন, দেখেন না কিছু কিছু জায়গায় ছোট্ট ছোট্ট মেয়ে, এই যে পত্রিকাতেও আসছে, একটা পাশের বাড়ি যাচ্ছে ক্লাস 1-2 মেয়ে, মানে দেখা গেল তাকে খুন করে ফেললো, তার সঙ্গে যে আচরণ করা হলো, মানে সমাজের এটা তো এক ধরনের অস্থিরতা, এটা কোনো সুস্থ মানুষ করতে পারে না। তো ঘটছে এরকম, এগুলো হচ্ছে। তাহলে আমি এর থেকে বেরিয়ে আসার পথটা কি? একটু আগে কিন্তু আমরা আলোচনা করছি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হতে হবে। কিভাবে সেটা? সেটি আপনার চর্চাটা দেখবেন, আমি ছাত্রদল যখন করতাম, ছাত্রদলের মনোগ্রামই ছিল উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। আমি এখন যখন ছাত্রদের মিটিংয়ে যাই না, আমি দেখি, লক্ষ্য করি যে ওই কথাটা আমরা যখন ওই ব্যানার লিখতাম, ওই কথাটা লিখতাম আগে প্রথমে, তার একটু উপরে থাকতো যে বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু ওই কথাটা এখন দেখা যায় না। জাসদ ছাত্রলীগ যারা করতো, আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র, আমাদের লক্ষ্য মুজিববাদ প্রতিষ্ঠা করা, মানে যার যার সংগঠনে সে তারা লিখতো, কারোরটাই নাই। তাদের লক্ষ্যটা কি তারা ডিসাইডেড না। ছাত্র রাজনীতি যদি আদর্শহীনতার মধ্যে চলে যায়, তাহলে এটি জাতীয় রাজনীতি থেকে আপনি স্পষ্টভাবে বলবেন। যেখানে বিদ্রোহ করে ছাত্ররা, সেটাই জাতীয় রাজনীতিতে গিয়ে আলটিমেট পরিবর্তনগুলো নিয়ে আসে। তো রাজনৈতিক কর্মকাণ্ড সুস্থতার মধ্যে যদি আমরা না আনতে পারি, এটা জোর করে হওয়ার বিষয় না। এই যে কয়দিন আগে আপনারও বোধহয় দৃষ্টিতে পড়ছে, রঞ্জিত তো পড়বে, সেটা হচ্ছে ইডেনের মাঝরাত্রে অনেকগুলো মেয়ে বেরিয়ে পড়লো, এবং তারা একটা নির্দিষ্ট কথা কি বলছে, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। লক্ষ্য করছেন অনেক দাবির মধ্যে এটা একটা। তো এটা আইয়ুব খান ছাত্র রাজনীতি বন্ধ করতে গিয়ে আইয়ুব খান ভালো থেকে খারাপ হয়ে গেছিল। এর সাথে একই অবস্থা ফেডারেশন, সে তার ভয়াবহতা বুঝছিল যে বিদ্রোহটা আসলে ছাত্রদের মধ্য দিয়ে আসবে, সেজন্য আগে ভাগে এটা নিয়ন্ত্রণ করতে হবে। এর সাথে সময় আমরা এটা খেয়াল করছি। এখন সরকার বলছে না, তা আবার ছেলেরাও বলছে না, মেয়েরা ইডেন কলেজ থেকে বেরোচ্ছে, এরা কারা? এই প্রসঙ্গটা এই কারণে আমি উত্থাপন করলাম যে ছাত্র রাজনীতি যারা মানে বন্ধ করতে চাচ্ছে, এরা সমাজকে একটা উচ্ছন্নতার দিকে নিয়ে যাচ্ছে। তারা কেন বন্ধ করতে চাচ্ছে সে কারণটাও খুঁজতে হবে, নিশ্চয়ই এমন কিছু ছাত্র ঘটেছে। রাজনীতি না, এই ছাত্র রাজনীতি ধ্বংসাত্মক নেশা এইগুলো দেয়, বরঞ্চ বলা যায় এই নাম ব্যবহার করে একটা গোষ্ঠী, সেটাই, সেই নাম ব্যবহারকারীদেরকে আপনার জি, চিহ্নিত করতে হবে এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাটা, এটা আমার কাছে মনে হয়েছে অপসংস্কৃতি, অপরাজনীতি, এটাকে ঠেকানো, পথ বের করতে হবে। শেষ করতে হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই তো 30 সেকেন্ড। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সমাজে যারা মন্দ কাজ করতো বা করে, তাদের একটা নৈতিক অবক্ষয় থাকে, দুর্বলতা থাকে। এই সময়টাতে এসে যারা মন্দ কাজ করছে তারা খুব সাহসী হয়ে পড়েছে, আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাসী হয়ে পড়েছে, ডেসপারেট আর কি, খুব ডেসপারেট। এবং আপনি ধরেন আপনারা তো সম্পাদক পরিষদ গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আসলেন, ইট মিনস ইউ হ্যাভ দ্য ডাইরেক্ট কানেক্টিভিটি প্রাইম মিনিস্টার। আচ্ছা, আপনি বলেন তো, বিজ্ঞাপন নিয়ে যে দুর্নীতি হয়েছে আপনাদের সাথে হয় না? আমাদের সাথেও না তো, আচ্ছা, কমছে না বাড়ছে? না কবে নাই, কোনোটাই কবে। তাইলে তো যেখানে সম্পাদকরা গিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে, সেই পত্রিকার সাথে সরকারি কর্মকর্তারা ঘুষ দুর্নীতি করে এখনও সেই সিসিং ফট পত্রিকাদেরকে বিজ্ঞাপন দিচ্ছে, আপনি কিছুই করতে পারছেন না। যদি এত সেন্সিটিভ একটা জায়গাতে এই অবস্থা হয়, তাহলে উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসে কি হচ্ছে? গোলাম মোল্লা রনি, আপনাকে অনেক ধন্যবাদ। শামসুজ্জামান দুদু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি।